সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসে, সঙ্গে আছি হিরোজুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের খবরাখবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে আজ ঢাকা শেয়ার বাজারে। সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক ওঠানামা রয়েছে দিনের শুরু থেকেই। সূচক আমরা দিনের শুরুতে দেখেছিলাম ২০ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল, যেটি এখন মাত্র ২ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে। তারপরে ওঠানামা রয়েছে, আর লেনদেনের গতি রয়েছে গত বৃহস্পতিবারের মতো। গত বৃহস্পতিবারে ৪০১ কোটি টাকা লেনদেন হয়েছিল, আজ এখন পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় ২৫০ কোটি টাকা। দর্শক, আপনাদেরকে এখন জানিয়ে দেব ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেডে কারা রয়েছে, অর্থাৎ লেনদেনের শীর্ষে কারা রয়েছে। টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে বিডিকম অনলাইন। এই কোম্পানিটি এখন পর্যন্ত ৯,৬৮,০০,০০০ টাকা লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থান রয়েছে বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এটি ৬,৮৯,০০,০০০ টাকা লেনদেন হচ্ছে। তৃতীয় অবস্থান হচ্ছে ব্র্যাক ব্যাংক, এটি এখন পর্যন্ত লেনদেন হচ্ছে ৬,২৫,০০,০০০ টাকার মতো। চতুর্থ অবস্থান রয়েছে জিকিউ বলপেন, ৫,৬৮,০০,০০০ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। ই জেনারেশন, এটি রয়েছে পঞ্চম অবস্থানে, ৪,৭০,০০,০০০ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত। এবং আমরা দেখতে পাচ্ছি বিডিকম অনলাইন এই কোম্পানিটি যেমন টপ ট্রেডে রয়েছে, এছাড়া টপ গেইনারে রয়েছে, যেহেতু ১০% কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। এছাড়া বাকি চারটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি ৫% নিচে দর বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ৫% কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। টপ ট্রেডের পাশাপাশি এখন দেখে নিচ্ছি টপ গেইনারে কারা রয়েছে। টপ গেইনের প্রথমেই বিডিকম ৯.৯২% যেহেতু বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় অবস্থান রয়েছে গোল্ডেন সান, এটি ৫.৪৩% বৃদ্ধি পেয়েছে। তৃতীয় অবস্থান রয়েছে জিকিউ বলপেন, ৪.২৪% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। দুলামিয়া কটন, এটি রয়েছে চতুর্থ অবস্থানে, ৩.৯৩% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ প্রায় ৪% কাছাকাছি, তবে লেনদেন অনেকখানি কম। পঞ্চম অবস্থানে রয়েছে এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এটি ৩.২৩% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। লাস্টের দুইটি অর্থাৎ দুলামিয়া কটন এবং এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এই দুটি লেনদেন কিছুটা কম হচ্ছে, তবে শতাংশের দিক থেকে ৩ থেকে ৪% বৃদ্ধি পেয়েছে। এখন আমরা দেখে নিচ্ছি টপ লুজারে কারা রয়েছে, অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোম্পানিটি এখন পর্যন্ত সবচেয়ে বেশি দর হারিয়েছে। টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে অ্যাপোলো ইস্পাত, এটি ৬.৩৮% দর হারিয়েছে। বাংলাদেশ বিল্ডিং সিস্টেম রয়েছে দ্বিতীয় অবস্থানে, ৪.৯৬% দর হারিয়েছে এখন পর্যন্ত। তৃতীয় অবস্থান রয়েছে অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল, এটি ৪.২১% দর হারিয়েছে। চতুর্থ অবস্থান রয়েছে ক্যাপএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, এটি ৩.৪৯% দর হারিয়েছে এখন পর্যন্ত। পঞ্চম অবস্থান রয়েছে ফ্যামিলি ট্যাক্স, এটি ৩.৪৫% দর হারিয়েছে। এবং টপ লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বিল্ডিং সিস্টেম একমাত্র ১ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে, বাকি সবগুলো প্রতিষ্ঠান ১ কোটি টাকার নিচে লেনদেন হয়েছে। আমরা দেখে নিলাম টপ ট্রেড, গেইনার এবং লুজারের অবস্থান। এছাড়া এখন আমরা দেখে নেব খাতভিত্তিক বিশ্লেষণ। খাতভিত্তিকের ক্ষেত্রে আমরা প্রথমে প্রাধান্য দিয়ে থাকি ব্যাংকিং খাতকে, যেহেতু সবচেয়ে বেশি বাজার মূলধন সম্পন্ন খাত হচ্ছে ব্যাংকিং খাত। দেখে নেই ব্যাংকিং খাতের টপ ট্রেডে কারা রয়েছে, এর পাশাপাশি আমরা দেখে নেব ব্যাংকিং খাতের টপ গেইনারে কারা রয়েছে। ব্যাংকিং খাতের টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে ব্র্যাক ব্যাংক, এটি এখন পর্যন্ত ৭,১৫,০০,০০০ টাকার মতো লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থান রয়েছে এনআরবি ব্যাংক, এটি এখন পর্যন্ত ৪,৩০,০০,০০০ টাকার মতো লেনদেন হয়েছে। তৃতীয় অবস্থান রয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, এই ব্যাংকটি এখন পর্যন্ত প্রায় ৪ কোটি টাকার মতো লেনদেন হয়েছে। সিটি ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে, ২.৫ কোটি টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত। পঞ্চম অবস্থান রয়েছে মিডল্যান্ড ব্যাংক, ২,১৭,০০,০০০ টাকার মতো লেনদেন হয়েছে। তবে সিটি ব্যাংকের দাম অপরিবর্তিত রয়েছে, মিডল্যান্ড ব্যাংকের দাম কিছুটা কমেছে, ১.৩৫% দর হারিয়েছে, বাকি তিনটি ব্যাংক দর বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। ব্যাংকিং খাতের টপ ট্রেড আমরা দেখে নিলাম। এখন দেখে নিই ব্যাংকিং খাতের কোন কোন ব্যাংকগুলো শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। ব্যাংকিং খাতের টপ গেইনারে প্রথম অবস্থান রয়েছে রূপালী ব্যাংক, ৩.৫৪% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। আইসিবি ইসলামিক ব্যাংক, এটি রয়েছে দ্বিতীয় অবস্থানে, ৩.৩৩% বৃদ্ধি পেয়েছে। সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, এটি রয়েছে তৃতীয় অবস্থানে, ৩.২৬% বৃদ্ধি পেয়েছে। এনআরবি ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে, ২.২৭% বৃদ্ধি পেয়েছে। আইএফআইসি ব্যাংক আজ টপ গেইনারের পঞ্চম অবস্থান রয়েছে, ১.৪৭% বৃদ্ধি পেয়েছে। আমরা লেনদেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, এনআরবি ব্যাংক কিছুটা ভালো লেনদেন হচ্ছে, ৪ কোটি থেকে ৪.৫ কোটির মধ্যে লেনদেন হচ্ছে। এছাড়া বাকি তিনটি টপ গেইনারে ব্যাংকে আমরা দেখতে পাচ্ছি ১ কোটি টাকার নিচে লেনদেন হয়েছে।
আমরা দেখে নিলাম ব্যাংকিং খাতে টপ গেইনের অবস্থান। এখন আমরা দেখে নিচ্ছি ব্যাংকিং খাতে টপ লুজার, অর্থাৎ শতাংশের দিক থেকে কোন কোন ব্যাংকগুলো সবচেয়ে বেশি দর হারিয়েছে এখন পর্যন্ত। গ্লোবাল ইসলামী ব্যাংক সবচেয়ে বেশি দর হারিয়েছে, তাও 2.38% দর হারিয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এটি এখন পর্যন্ত 2.04% দর হারিয়েছে। তৃতীয় অবস্থান হচ্ছে মিডল্যান্ড ব্যাংক 1.35% দর হারিয়েছে। চতুর্থ অবস্থান হচ্ছে ব্যাংক এশিয়া 1.16% দর হারিয়েছে। প্রিমিয়ার ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে 1.11% দর হারিয়েছে। এক্ষেত্রে জানিয়ে রাখি দর্শক, যে কোনো ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত যে কোনো কোম্পানি সর্বোচ্চ 10% বৃদ্ধি পেতে পারে এবং সর্বোচ্চ 10% পতন হতে পারে। সেক্ষেত্রে আমরা ব্যাংকিংয়ে দেখিয়ে নিয়েছি সর্বোচ্চ ছিল 2.38 থেকে শুরু করে 1% কাছাকাছি, যেটি পুঁজিবাজারের জন্য খুবই স্বাভাবিক ধরা হয়ে থাকে। ব্যাংকিং খাত আমরা দেখে নিলাম। ব্যাংকিং খাতের পাশাপাশি এখন আমরা দেখে নিব অন্যান্য খাতের কী অবস্থা রয়েছে এখন ঢাকা শেয়ার বাজারে। আমরা এখন দেখে নিব প্রকৌশল খাতের টপ ট্রেডে কারা রয়েছে। ইঞ্জিনিয়ারিং খাতের টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে গোল্ডেন সান, দেখা যাচ্ছে লেনদেন হচ্ছে 4,56,00,000 টাকার মতো। দ্বিতীয় অবস্থান হচ্ছে মীর আক্তার 1,54,00,000 টাকার মতো লেনদেন হচ্ছে। তৃতীয় অবস্থানে টপ ট্রেডে রয়েছে বিডি থাই, এটি 1,25,00,000 টাকার মতো লেনদেন হচ্ছে। বাংলাদেশ বিল্ডিং সিস্টেম এটি রয়েছে চতুর্থ অবস্থানে 1,12,00,000 টাকা লেনদেন হচ্ছে। জিপিএইচ ইস্পাত রয়েছে পঞ্চম অবস্থানে, লেনদেন হচ্ছে প্রায় 1 কোটি টাকার মতো। তবে আমরা দেখতে পাচ্ছি টপ ট্রেডে 5টি কোম্পানির মধ্যে শেষের 2টি কোম্পানি বিবিএস এবং জিপিএইচ ইস্পাত কিছুটা দর হারিয়েছে। এর মধ্যে বিবিএস দর হারিয়েছে 4.13%। আমরা এখন দেখে নিচ্ছি শতাংশের দিক থেকে কোন কোন কোম্পানিগুলো বেশি বৃদ্ধি পেয়েছে প্রকৌশল খাতে, অর্থাৎ টপ গেইনারে কারা কারা রয়েছে। টপ গেইনের প্রথম অবস্থান রয়েছে এস আলম কোল্ড রোল স্টিল মিলস, এটি প্রায় 9.18% বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় অবস্থান হচ্ছে গোল্ডেন সান 5.43% বৃদ্ধি পেয়েছে। তৃতীয় অবস্থান রয়েছে মীর আক্তার 2.81% বৃদ্ধি পেয়েছে। রেনুক যজ্ঞেশ্বর রয়েছে চতুর্থ অবস্থানে 2.79% বৃদ্ধি পেয়েছে। বিডি অটো কার এটি রয়েছে পঞ্চম অবস্থানে 2.76% বৃদ্ধি পেয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি আজ গোল্ডেন সান ঘিরে বিনিয়োগকারীদের বেশ আগ্রহ রয়েছে। 5.43% বৃদ্ধির পাশাপাশি 4,55,00,000 টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। এখন আমরা দেখে নিচ্ছি প্রকৌশল খাতে টপ লুজারে কারা রয়েছে, অর্থাৎ বেশি দরপতন হয়েছে প্রকৌশল খাতের কোন কোন কোম্পানিগুলোর। এক্ষেত্রে প্রথম অবস্থান রয়েছে অ্যাপোলো ইস্পাত 8.51% দর হারিয়েছে। বাংলাদেশ বিল্ডিং সিস্টেম রয়েছে দ্বিতীয় অবস্থানে 4.13% দর হারিয়েছে। নাহি এসিপি রয়েছে তৃতীয় অবস্থানে 1.79% দর হারিয়েছে। সুরিদ ইন্ডাস্ট্রিজ রয়েছে চতুর্থ অবস্থানে 1.23% দর হারিয়েছে। কেডিএসএ লিমিটেড এটি রয়েছে পঞ্চম অবস্থানে 1.15% দর হারিয়েছে। এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি টপ লুজারে বিবিএস অর্থাৎ বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, এটি 1,12,00,000 টাকার মতো লেনদেন হচ্ছে। আমরা দেখে নিলাম ব্যাংকিং খাতের কী অবস্থা রয়েছে। ব্যাংকিং খাতের পাশাপাশি আমরা দেখে নিলাম প্রকৌশল খাত। এখন দেখে নিচ্ছি তথ্য প্রযুক্তি খাতের কী অবস্থান রয়েছে ঢাকা শেয়ার বাজারে। আইটি সেক্টরের টপ ট্রেডে রয়েছে বিডিকম অনলাইন, প্রায় 9.5% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ প্রায় সার্কিট ব্রেকারের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। 9,73,00,000 টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত। ই জেনারেশন রয়েছে দ্বিতীয় অবস্থানে 4,75,00,000 টাকা লেনদেন হচ্ছে, 2.64% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। অগ্নি সিস্টেম লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে 3,39,00,000 টাকা লেনদেন হচ্ছে, শতাংশের দিক থেকে 1.5% বৃদ্ধি পেয়েছে। আইটিসি রয়েছে চতুর্থ অবস্থানে, এটি 0.79% বৃদ্ধি পেয়েছে, 1,27,00,000 টাকা লেনদেন হচ্ছে। এডিএনটেল এটি রয়েছে পঞ্চম অবস্থানে 1,11,00,000 টাকা লেনদেন হচ্ছে, 1.39% বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি আইটি সেক্টরে শুধুমাত্র বিডিকম সার্কিট ব্রেকারের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে, বাকি সবকটি কোম্পানি স্বাভাবিক রয়েছে। এখন আমরা দেখে নিই শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে আইটি খাতের কোন কোন কোম্পানিগুলো। বিডিকম প্রথমেই বলেছি 9.50% বৃদ্ধি পেয়েছে। তারপর হচ্ছে ইনটেক 5.24% বৃদ্ধি পেয়েছে। ই জেনারেশন রয়েছে তৃতীয় অবস্থানে 2.64% বৃদ্ধি পেয়েছে। আইএসএন লিমিটেড 1.95% বৃদ্ধি পেয়েছে, প্রায় 2% কাছাকাছি। অগ্নি সিস্টেম লিমিটেড 1.5% বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম 3টি কোম্পানি ভালো লেনদেন হচ্ছে, এর মধ্যে ই জেনারেশন প্রায় 4,70,00,000 টাকার মতো লেনদেন হচ্ছে। এখন আমরা দেখে নিচ্ছি টপ লুজারের কী অবস্থান রয়েছে। যেহেতু ব্যাংকিং সেক্টরে টপ লুজারটি চলে এসছে, দর্শক এক্ষেত্রে জানিয়ে রাখি টপ লুজারে যদি বেশি কোম্পানি না আসে, আমরা যেহেতু প্রথমে দেখেছিলাম 5টি কোম্পানি ছিল, এখন দ্বিতীয়টি এসছে 2টি, অর্থাৎ মোট 10টির মধ্যে 7টি কোম্পানি রয়েছে টপ লুজার, অর্থাৎ খুব 7টি কোম্পানি পুরো খাতের মধ্যে দর হারিয়েছে এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে। দর্শক নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21শে বিজনেসে। এবার মুদ্রা বাজারের খবর। কলমানি রেট বেড়ে আবারও 2 অঙ্কের ঘরে উন্নীত হয়েছে। 13 ফেব্রুয়ারি কলমানি রেট ছিল 10.05%, যা গত 10 ফেব্রুয়ারির চেয়ে 0.14 বেসিস পয়েন্ট বেশি।
10 ফেব্রুয়ারি কলমানি রেট ছিল 9.91%। অপরিবর্তিত আছে রেপো রেট। রেপো রেট এখন 10%। স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও SLR 11.5% এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি বা SDF 8.5% অপরিবর্তিত রয়েছে। জানুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে, নেমে এসেছে এক অঙ্কের ঘরে। জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি নেমে আসে 9.94%, আগের মাসে যা ছিল 10.89%। তবে গেল মাসে গড় মূল্যস্ফীতি কমলেও খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি সামান্য বেড়ে উন্নীত হয়েছে 9.32%। ডিসেম্বরে ছিল 9.26%। এদিকে গেল জানুয়ারি মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি কমে নেমে এসেছে 10.72%। আগের মাস ডিসেম্বরে যা ছিল 12.9%। দেশের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন ও বার্ষিক পরিচালনা ব্যয় নির্বাহের জন্য সরকারের অর্থের প্রয়োজন হয়। এই অর্থের সংস্থান করতে বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ড ইস্যু করে। ট্রেজারি বিল সাধারণত 91 দিন, 182 দিন, 364 দিন মেয়াদি হয়। অন্যদিকে ট্রেজারি বন্ড দীর্ঘমেয়াদী হয়, যেমন 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর এবং 20 বছর। আজ 16 ফেব্রুয়ারি 3 ক্যাটাগরির ট্রেজারি বিলের নিলাম হবে। এর মধ্যে 91 দিন মেয়াদের 3,500 কোটি টাকা, 182 দিন মেয়াদের 2,000 কোটি টাকা এবং 364 দিন মেয়াদি বিলের আকার 2,000 কোটি টাকা। এক্ষেত্রে 91 দিন মেয়াদি বিলের সুদ 10.54%, 182 দিন মেয়াদি বিলের সুদ 10.70% এবং 364 দিনের ট্রেজারি বিলের সুদ 10.50%। এবার ট্রেজারি বন্ডের খবর। আগামী 18 ফেব্রুয়ারি 10 বছর মেয়াদের ট্রেজারি বন্ডের নিলাম হবে। মোট 3,500 কোটি টাকা বন্ডের সুদ 12.04%। মোট 1,500 কোটি টাকার 15 বছর মেয়াদী ট্রেজারি বন্ডের নিলাম হবে 25 ফেব্রুয়ারি। এই বন্ডের সুদ 11.92%। অন্যদিকে 20 বছর মেয়াদী মোট 1,500 কোটি টাকার ট্রেজারি বন্ডের নিলাম হবে আসছে 25 ফেব্রুয়ারি। এই বন্ডের সুদ 11.95%। প্রতি মাসেই ট্রেজারি বন্ড বা টি বন্ডের প্রাথমিক নিলাম অনুষ্ঠিত হয়। বার্ষিক নিলাম ক্যালেন্ডার অনুযায়ী প্রাথমিক ডিলার বা পিডির মাধ্যমে এই নিলামে অংশ নিয়ে বিনিয়োগকারীরা টি বন্ড কিনতে পারেন। সেকেন্ডারি মার্কেট থেকেও ট্রেজারি বন্ড কেনা যায়। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। রোজায় বাজার সহনশীল রাখতে ভোজ্য তেল, চিনি, পেঁয়াজ, আলু, খেজুর সহ বিভিন্ন পণ্যের শুল্ক ছাড় দিয়েছে সরকার। এরপরও অধিকাংশ পণ্যের সরবরাহ বাড়ছে। তবে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট রয়ে গেছে। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে। তবে চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন রমজানে জিনিসপত্রের দাম খুব একটা বাড়ার কারণ নেই। তারা বলছেন রমজানে চিনির চাহিদা 3 লাখ টন। এর মধ্যে অপরিশোধিত চিনি আমদানি হয়েছে 2,53,000 টন। পাইপলাইনে আছে আরও বিপুল পরিমাণ চিনি। ছোলা আমদানি হয়েছে প্রায় 1 লাখ টন। মসুরের ডাল এসেছে 90,000 টন। বেড়েছে পেঁয়াজের সরবরাহ। আগের তুলনায় সরবরাহ বেশি, তবে রমজানে আতঙ্কের কিছু হয়নি, দাম বাড়বে না আশা করি। প্রচুর মাল ইনপুট হয়েছে, সবগুলো চোলা টোলা আপনার সবগুলো প্রচুর চাহিদার চেয়ে ইনপুট আরো বেশি হয়েছে। চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের তথ্য বলছে জানুয়ারিতে সয়াবিন ও পাম তেল আমদানি হয়েছে প্রায় 4 লাখ টন। সয়াবিন তেল তৈরির কাঁচামাল সয়াবীজ এসেছে 3 লাখ টন। বাজারে অন্যান্য নিত্যপণ্য পর্যাপ্ত সরবরাহ থাকলেও বোতলজাত সয়াবিনের সংকট রয়ে গেছে। রমজান আসলে তেলের চাহিদা অনেক বেশি হয়ে যায়। সেটি আমার মনে হয় যে মিল মালিক বসে এবং সরকার বসে সেটি নির্ধারিত হয়ে গেলে মিল মালিকরা মিল গেট থেকে এই তেলগুলো সরবরাহ করবে বলে আমি মনে করছি। ব্যবসায়ীরা বলছেন জানুয়ারিতে পেঁয়াজ, ছোলা, মটর ও মসুর ডাল, পাম ও সয়াবিনের কাঁচামাল, চিনি, গম ও খেজুর আমদানিতে ব্যয় হয়েছে 100 কোটি মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় 74% বেশি। এর ফলে রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে বলে আশা তাদের। তবে এজন্য সরকারি পর্যায়ে নজরদারি বাড়ানোর কথাও বলছেন তারা। ভোক্তাদের হাতে পৌঁছা পর্যন্ত সেখানে স্ট্রং মনিটরিং দরকার। পাইকারি বাজারে কোনো মালের সংকটও নাই, দামও বাড়া নাই। সারা দেশে ভোগ্যপণ্যের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল বিভিন্ন বড় বড় শিল্প গ্রুপের। শেখ হাসিনা সরকারের পতনের পর বাজারে এসব শিল্প গ্রুপের একক আধিপত্যের অবসান ঘটে।
এখন ছোট ছোট ব্যবসায়ীরা নিত্যপণ্যের আমদানি করছে। এতে বাজারে সরবরাহ বাড়ছে বলেও জানান তারা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাজারে আলুর দাম কমে যাওয়ায় দুশ্চিন্তায় মুন্সিগঞ্জের প্রান্তিক কৃষকরা বলছেন, এমন দাম থাকলে মূলধন ওঠানোই হবে কষ্টের। তবে আলুর ন্যায্য মূল্য নিশ্চিতে আসার কথা শোনালো জেলার কৃষি বিভাগ। মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আলু উৎপাদনে প্রসিদ্ধ মুন্সিগঞ্জ। চলতি মৌসুমে এ জেলায় এবার 34,758 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। শেষ সময়ের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। তবে লোকসানের শঙ্কায় আলু উঠাবেন কিনা তা নিয়েও আছেন চিন্তায়। বর্তমান যে বাজার খুচরা বাজার দরে আমরা আশা করতেছি আমাদের এবার প্রচুর টাকা লস হইব। একানির মধ্যে 1.5 লাখ 2 লাখ টাকা ভাই খেতি করতে লাগে। অবস্থা খুব খারাপ, রাই তৈলে ঘুমায় না, ফলন বেশি ভালো নাই, গাছে এই যে এখনো ওষুধ দিতেছি বদ্রি দিয়া। গতবারের তুলনায় আলু বীজের দাম ছিল দ্বিগুণ। বেড়েছে সার, কীটনাশক সহ অন্যান্য উপকরণের দামও। উৎপাদনে মন প্রতি খরচ 800 থেকে 850 টাকা, অথচ এখন মন প্রতি আলু বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকায়। যে খরচ গেছে এই খরচ আমাকে এই দামে পোষাইব না। 1000 টাকা মনের উপরে পড়ে গেছে, এখন বর্তমানে বাজার আছে 600 টাকা। গেলবার এক বস্তা সার দিছি 1100 টাকা, এবার লাগাইছি এই সার লাগছে 1800 টাকা। তবে ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারিভাবে আলু সংরক্ষণের প্রস্তাব জেলা কৃষি বিভাগ থেকে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। যেহেতু অনেক বেশি জমিতে আলু আসলে বপন করা হয়েছে, সেক্ষেত্রে আলুর দামের একটা বিষয় চলে আসে। তো আমরা একটা প্রস্তাবনা ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। আমরা বলছি যে সরকারিভাবে আসলে কিছু আলু কিনে যদি সংরক্ষণ করে রাখা যেত, তাহলে বাজারের উপরে আসলে একটা ভালো প্রভাব পড়তো, কৃষকরাও ন্যায্য মূল্য পেত। মুন্সিগঞ্জে চলতি মৌসুমে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10.5 লাখ মেট্রিক টন। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চট্টগ্রামে শুরু হয়েছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ 2025। নগরীর কাজীর দেউরির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আয়োজকরা জানান, মেলায় মোট 200টি স্টল থাকবে। স্থানীয় ব্যবসায়ী ছাড়াও থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভারত ও পাকিস্তানি ব্যবসায়ীরা স্টল নিয়ে পণ্যের পসরা সাজিয়েছেন। এতে আসবাব, গ্রোসারিস, কসমেটিক্স, খেলনা, তৈরি পোশাক, টেক্সটাইল, প্লাস্টিক সহ বিভিন্ন পণ্যের স্টল রয়েছে। 15 দিনে মেলা শেষ হবে 1 মার্চ। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম CMJF এর প্রেসিডেন্ট গোলাম সামদানির সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।